হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা, চলে এসেছি তোমাদের সামনে আজকের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হলো আর ইতিমধ্যেই তোমাদের কিন্তু ইতিহাস পরীক্ষা কিন্তু সামনেই, অর্থাৎ তোমাদের কালকেই কিন্তু তোমাদের ইতিহাস পরীক্ষা। আর আমি জানি তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ, কিন্তু একটা শেষ মুহূর্তের একটা প্রস্তুতি লাগে, শেষ মুহূর্তে একটা সাজেশান লাগে। তোমরা অনেকে আমাকে ফোন কল করছো, SMS করছো, স্যার ইতিহাস সাজেশান কবে আসবে? এডুকেশনে তো সব কমন পেয়ে গেছি, ইংলিশে তো সব কমন পেয়ে গেছি, বেঙ্গলিতে তো সব কমন পেয়ে গেছি, তাহলে কি হিস্ট্রি সাজেশান আসবে না? আমরা কি হিস্ট্রি সাজেশান পাবো না? তাই আমি আর অপেক্ষা করতে পারলাম না, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম HS হিস্ট্রি সাজেশান, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের 3rd সেমিস্টারের সাজেশান। এবং যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করে দিব, এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, এবং অবশ্যই যদি কোথাও বুঝতে অসুবিধা বা সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। আমি তোমাদের লাস্টে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাবে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা বা অসুবিধা হয়। তো দেরি করব না, চলে যাব আজকের গুরুত্বপূর্ণ MCQ ক্লাসগুলোতে। অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে সবাই বসবে, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো সেগুলোই কিন্তু আন্ডারলাইন করবে, ঠিক আছে? তো চলো, প্রথমে তোমাদের যে ইউনিট আছে, অর্থাৎ ইউনিট 1-এর তোমাদের যে 3টে চ্যাপ্টার আছে, সেই 3টে চ্যাপ্টারের প্রথম অধ্যায়টা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ। আর এই পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ ইউনিটে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন, চলো শুরু করে দিচ্ছি। প্রথমে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অলবিরুনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? অলবিরুনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? অপশান A 973, অপশান B 1000, অপশান C 1050 এবং অপশান D হচ্ছে 1040। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অলবিরুনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অলবিরুনি 973 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা অলবিরুনি থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, অলবিরুনি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি। অলবিরুনি থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন জিওডেসি আমরা কাকে বলে থাকি? এটা কিন্তু হবে অলবিরুনি। আমরা কিন্তু অলবিরুনিকেই ফাদার অফ মডার্ন জিওডেসি বলে থাকি, ঠিক আছে? আর কি প্রশ্ন আসতে পারে? আরেকটা প্রশ্ন আসতে পারে যে কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? অপশান দেখো কি বলছে, আরবি ভাষা, অপশান বি ফার্সি ভাষা, অপশান সি হচ্ছে উর্দু ভাষা এবং অপশান ডি হচ্ছে সংস্কৃত ভাষা। কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? আরবি, ফার্সি, উর্দু না সংস্কৃত? যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাকে সঠিক উত্তর বেছে কিন্তু এখানে লিখে দিতে হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তরটা হবে আরবি ভাষায় লেখা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিতাব উল হিন্দ গ্রন্থটি আরবি ভাষায় কিন্তু লেখা হয়েছিল, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আসতে পারে? পরের প্রশ্ন আসতে পারে যে বর্ণপ্রথার সর্বোচ্চ স্তরে কে অবস্থান করত? বর্ণপ্রথার সর্বোচ্চ স্তরে কে অবস্থান করত? অপশান এ দেখো কি বলছে, ব্রাহ্মণ, অপশান বি ক্ষত্রিয়, অপশান সি বৈশ্য এবং অপশান ডি হচ্ছে শূদ্র। বর্ণপ্রথার সর্বোচ্চ স্তরে কারা অবস্থান করত? সঠিক উত্তরটা হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণরাই কিন্তু বর্ণপ্রথার সর্বোচ্চ স্তরে অবস্থান করত। আর কি আরেকটা প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে যে এই প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, যে বর্ণচ্যুতদের নিম্ন স্তরে কারা ছিল? বর্ণচ্যুতদের নিম্ন স্তরে কারা ছিল? অপশান এ অন্তজোড়া, অপশান বি অচ্যুতরা, অপশান সি শ্লেচ্ছরা, অপশান ডি হচ্ছে যবনরা। আবারও বলছি, অন্তজোড়া, অচ্যুতরা, শ্লেচ্ছরা না যবনরা? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? বর্ণচ্যুতদের নিম্নস্তরে ছিল হচ্ছে অচ্যুতরা, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে? এই প্রশ্নটা আসতে পারে, আশ্রম শব্দের অর্থ কী? আশ্রম শব্দের অর্থ কী? অপশান এ যোগ্য, অপশান বি বসবাসের স্থান, অপশান সি হচ্ছে আশ্রয় এবং অপশান ডি হচ্ছে সন্ন্যাস। যোগ্য, বসবাসের স্থান, আশ্রয় নাকি সন্ন্যাস? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আশ্রয়। আশ্রম শব্দের সঠিক উত্তরটা হলো হচ্ছে আশ্রয়, ঠিক আছে? তারপরে দেখো কোন প্রশ্নটা আসতে পারে। এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে অলবিরুনি বলেছেন হিন্দুরাও গ্রিকদের মতো কোন দিক থেকে কোন দিকে লিখত? অলবিরুনি বলেছেন হিন্দুরা গ্রিকদের মতো কোন দিক থেকে কোন দিকে লিখত? অপশান এ ডান দিক থেকে বাম দিকে, অপশান বি বাম দিক থেকে ডান দিকে, অপশান সি উপর থেকে নিচে, অপশান ডি হচ্ছে নিচ থেকে উপরে। 4টে অপশান, সঠিক উত্তরটা হবে বাম দিক থেকে ডান দিকে তারা কিন্তু লিখত, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। আচ্ছা, পরের প্রশ্ন,
এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। মার্কো পোলোর ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ রয়েছে কোন গ্রন্থে? মার্কো পোলোর ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ রয়েছে কোন গ্রন্থে? অপশান এ 2 মিলিয়ন, অপশান বি ট্রাভেলস অফ মুঘল এম্পায়ার, অপশান সি ইন্ডিকা, অপশান ডি দ্য পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। চারটে অপশান 2 মিলিয়ন, ট্রাভেলস অফ মুঘল ইন্ডিয়া, অপশান সি ইন্ডিকা এবং 4 নম্বর অপশান হচ্ছে দ্য কি হ্যাঁ পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। সঠিক উত্তরটা হবে 2 মিলিয়ন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কি পরের প্রশ্ন, মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ ইটালির ভেনিস শহরে, অপশান বি ইটালির রোম শহরে, অপশান সি ইটালির ফ্লোরেন্স শহরে এবং অপশান ডি হচ্ছে ইটালির মিলান শহরে। আবার বলছি, মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ভেনিসে, রোমে, নাকি ফ্লোরেন্সে, নাকি ইটালিতে? সঠিক উত্তরটা হবে ইটালির ভেনিস শহরে মার্কো পোলো কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, পরের প্রশ্ন কি বলছে দেখো। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে একটু লিখে রাখবে খাতাতে। ইবন বতুতা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইবন বতুতা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মরক্কোর তানজিয়াতে, মধ্য এশিয়ার খোয়ারিজমে, অপশান সি ইটালির ভেনিস শহরে এবং অপশান ডি হচ্ছে ফ্রান্সের আজু প্রদেশে। আবার বলছি, মরক্কোর তানজিয়া, মধ্য এশিয়ার খোয়ারিজম, ইটালির ভেনিস নাকি ফ্রান্সের আজু প্রদেশ? সঠিক উত্তরটা হবে মরক্কোর তানজিয়া শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলছে, ইবন বতুতা কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন? খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে, খ্রিস্টীয় চতুর্দশ শতকে, খ্রিস্টীয় পঞ্চদশ শতকে নাকি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে? এর মধ্যে সঠিক উত্তর যেটা সেটা হবে খ্রিস্টীয় চতুর্দশ শতকে ইবন বতুতা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে বলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, ভয় পাবে না, একদম সাহস নিয়ে পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষা এর কালকে খুবই ভালো হবে আমি জানি। তোমাদের যে সমস্ত করানো হয়েছে কনসেপ্টের ক্লাস, যে সমস্ত এমসিকিউ তোমাদেরকে দেওয়া হয়েছে সেই এমসিকিউ এর ক্লাস, এই সমস্ত ক্লাসগুলোকে একটু ভালো করে পড়বে, একটু রিভিশন দেবে, এর থেকে বেশি করতে হবে না। তোমাদের যেগুলো কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি সেই কনসেপ্টগুলোকে একটু লাইন বাই লাইন ভালো করে পড়ে যাও, দেখবে এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। এবং আজকের এই ক্লাসটা যারা অ্যাটেন্ড করবে, আজকের এই ক্লাসটাকে যারা ভালো করে মন দিয়ে শুনবে তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। দেখো, তোমাকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 40 নম্বরের পরীক্ষাতে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি 35 পাবো কি আমি 34 পাবো কি আমি 30-এর উপর পাবো। এই টার্গেট করলে কিন্তু তোমাদেরকে হবে না। তোমাদের মধ্যে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে যে না, আমাকে 40-এ 40ই আনতে হবে। কারণ কিন্তু এর পরের বার কিন্তু তোমাদের এইচএসের সাথে কিন্তু এই রেজাল্টটা যোগ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যদি তোমরা 40-এ 40 তুলতে পারো, বড় প্রশ্নতেও যদি তোমাদের 1-2 নম্বর কম আসে তাহলে কোনো যায় আসে না। আর প্রজেক্টে তো তোমাদের ভালো করতেই হবে, প্রজেক্টে তো 20 আছে, সেটা তোমাকে ভালো মার্কস তুলতেই হবে। কিন্তু তবুও তোমাকে থার্ড সেমিস্টারে চেষ্টা রাখতে হবে যে আমাকে 40-এ 40 তুলতে হবে। 40টা কি গোল আমরা করতে পারবো না? 40টা কি গোলের অপশান আমরা ঠিক দিতে পারবো না? তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানাও যে 40টা গোলের অপশানকে আমি ঠিক দিতে পারবো না। অবশ্যই পারবে। মনের মধ্যে সাহস রাখতে হবে, মনের মধ্যে ইচ্ছা রাখতে হবে, মনের মধ্যে শক্তি রাখতে হবে। আর হ্যাঁ, বেশি ঘাবড়ালে চলবে না, বেশি চিন্তা করলে চলবে না। শুধুমাত্র মনে রাখতে হবে আমার জন্য একটাই সিট বরাদ্দ আছে এবং সেই সিটটা আমিই পাবো, আমি ছাড়া আর কেউ পাবো না। আমার কটা জায়গা দরকার? আমি তো একা তো দুজনের জায়গা নিতে পারবো না, আমি তো একা দুজনের সিট দখল করতে পারবো না। আমি একটাই সিট দখল করব। তাহলে ওই একটা সিট যেটা আমি দখল করব সেই একটা সিট যেন আমার জন্যই রাখা থাকে আর কারোর জন্য না থাকে। কারণ আমি যদি চেষ্টা করি, আমার যদি ইচ্ছে থাকে, আমার যদি পরিশ্রম থাকে, আমার যদি সৎ সাহস থাকে, তাহলে আমি সেই জায়গাটা নিয়ে দেখাবো। কারা 40-এ 40 তুলবে এখনই আমাকে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি ঝটপট। স্যার 40-এ 40 পেয়ে দেখাবো। ইতিহাসে লোকে ভয় পায়, সেই ইতিহাসের ভয়টাকে কাটিয়ে দেখাবো। ইতিহাসের ভয় পেয়ে আমরা দূরে যাব না, ইতিহাসকে আমরা কাছে টেনে নেব। যেটা আমাদের শত্রু তাকে যদি আমরা বারবার কাছে টেনে নিই তাহলে সেই শত্রু আমার একদিন বন্ধু হয়ে যেতে পারে। ঠিক সেরকমই কিন্তু আমরা যেটাকে ভয় পাবো সেটাকেই আমরা কাছে টেনে নেব। তাহলে শাহরুখ খানের মতো একদম বাহে ফেলাকে এইভাবে
শাহরুখ খানের মতো আমরা যদি এভাবে কাছে টেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। শত্রু তোমাকে চর মারছে, আবার ওকে জড়িয়ে ধরো, আবার তোমাকে চর মারছে, আবার ওকে জড়িয়ে ধরো, দেখবে একদিন তোমার বন্ধু হতে বাধ্য হবে। তাহলে আমরা যেটাকে ভয় পাই সেটা থেকে আমরা দূরে যাব না, সেটাকে আমরা আরও আপন করে তুলব, তাহলেই সে বুঝতে পারবে তার পজিশনটা কোথায়। ইতিহাসকে আমরা ভয় পাই বলে দূরে সরে যাই, কিন্তু না, ইতিহাসকে আমাদেরকে ভয় না পেয়ে ইতিহাসকে আমাদের সাথে নিতে হবে, ইতিহাসকে আমাদের পাশে নিয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে। তারপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে, এই জিনিসটা দেখো কি বলছে, বলছে যে পাণ্ড্য বা মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? পাণ্ড্য বা মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? অপশান এ মাছ, অপশান বি মুক্তা, অপশান সি সুতি বস্ত্র এবং অপশান ডি হচ্ছে মশলা। সঠিক উত্তরটা হবে মুক্ত। পাণ্ড্য বা মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল হচ্ছে মুক্ত। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, আচ্ছা মার্কো পোলো কোন বন্দরে দুইবার পদার্পণ করেছিলেন? মার্কো পোলো কোন বন্দরে দুইবার পদার্পণ করেছিলেন? অপশান এ দেখো কি বলছে, অপশান এ বলছে কায়ল, অপশান বি বলছে মুরফিলি, অপশান সি বলছে খাম্বাত এবং অপশান ডি বলছে সপ্তগ্রাম। ঠিক আছে, চারটে অপশান, কায়ল, মুরফিলি, খাম্বাত এবং সপ্তগ্রাম। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কায়ল। কায়ল বন্দরে মার্কো পোলো কিন্তু দুইবার কিন্তু তিনি পদার্পণ করেছিলেন। আচ্ছা পরেরটা, আচ্ছা কোন রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং পাওয়া যেত? কোন রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং পাওয়া যেত? এই অপশানটা আমি বলবো না, এটা তোমাকেই বলতে হবে, দেখি তোমরা কি উত্তর দিচ্ছ। ঠিক আছে, আচ্ছা সঠিক উত্তরটা, আচ্ছা অপশানগুলো একটু বলে দিচ্ছি, মাবার, কায়ল, কুইলন, খাম্বাত। মাবার, কায়ল, কুইলন, খাম্বাত। ঠিক আছে, চারটে অপশান, সঠিক উত্তরটা হচ্ছে কুইলন। সঠিক উত্তর হবে কুইলন। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন দেখো কি বলছে, হ্যাঁ এই প্রশ্নটা দেখো কি বলছে, কুইলন অঞ্চলের বণিকদের কি বলা হতো? কুইলন অঞ্চলের বণিকদেরকে কি বলা হতো? অপশান এ জামোরিন, অপশান বি সামরি, অপশান সি শুলি এবং অপশান ডি হচ্ছে স্লেচ্ছ। চারটে অপশান দিলাম, কি বললাম? কুইলন অঞ্চলের বণিকদেরকে কি বলা হতো? অপশান এ জামোরিন, অপশান বি সামরি, অপশান সি শুলি এবং অপশান ডি হচ্ছে স্লেচ্ছ। এখানে সঠিক উত্তরটা হবে শুলি। ঠিক আছে, শুলি বলা হতো। আচ্ছা তারপরে দেখো কি বলছে, ইবন বতুতা তার বিবরণীতে ডাক ব্যবস্থার সুন্দর বিবরণ দিয়েছেন। এই ডাক ব্যবস্থার প্রচলক কে ছিল? আবার বলছি, ইবন বতুতা তার বিবরণীতে ডাক ব্যবস্থার সুন্দর প্রচলন দিয়ে গেছেন। তাহলে এই ডাক ব্যবস্থার প্রচলক কে ছিল? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি শেরশাহ এবং অপশান ডি হচ্ছে ইলতুৎমিশ। চারটে অপশান, সঠিক উত্তরটা হবে মোহাম্মদ বিন তুগলক। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রশ্ন আসতে পারে এভাবে, দেখো কি বলছে, যে কার আমলে ডাক ব্যবস্থার প্রচলন হয়েছিল? মোহাম্মদ বিন তুগলক। কোন পর্যটকের আমলে ডাক ব্যবস্থার প্রচলন হয়েছিল? তাহলে সেটা হবে কিন্তু ইবন বতুতা। এবার এই ডাক ব্যবস্থাকে অনেক সময় দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি বলা হচ্ছে? বলছে যে ঘোড়ার পিঠে চড়ে যখন চিঠিপত্র দেওয়া হতো তখন তাকে বলা হচ্ছে উলাক। কি বললাম? ঘোড়ার পিঠে চড়ে যখন চিঠিপত্র দেওয়া হতো তখন তাকে বলা হচ্ছে উলাক। আর কি পায়ে হেঁটে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র দেওয়া হতো তখন তাকে বলা হচ্ছে দাওয়া। তার মানে ঘোড়ায় করে যখন চিঠিপত্র দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে উলাক, পায়ে হেঁটে যখন চিঠিপত্র দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি দাওয়া। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রশ্নগুলোই আসবে। ঠিক আছে, এগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। আচ্ছা ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন? ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন? দেখো কি বলছে, সিন্ধু নদ, অপশান বি গঙ্গা নদী, অপশান সি মেঘনা নদী এবং অপশান ডি হচ্ছে মহানদী। সঠিক উত্তরটা হবে মেঘনা নদী। মেঘনা নদীকেই কিন্তু কি বলা হচ্ছে? নীল নদী বলা হচ্ছে। আচ্ছা পরের প্রশ্ন, ইবন বতুতা তানজিনিয়ায় ফিরে যান কত সালে? ইবন বতুতা কত সালে তার নিজের জায়গা তানজিনিয়ায় ফিরে গেছিলেন? অপশান এ 1350, অপশান বি 1354, অপশান সি 1360 এবং অপশান ডি হচ্ছে 1365। সঠিক উত্তরটা হবে 1354 সালে। 1354 সালে তিনি কিন্তু তানজিনিয়াতে ফিরে গেছিলেন। তারপরে দেখো কি বলছে, আব্দুল রাজ্জাক কোন পারসিক রাজদরবারের কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? আব্দুল রাজ্জাক কোন রাজদরবারের কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অপশান এ জাহান খান, অপশান বি ইয়াকুব, অপশান সি মির্জা শাহরুখ, অপশান ডি হচ্ছে তৈমুর লাগ। আবার বলছি,
আব্দুল রাজ্জাক কোন পারসিক সম্রাটের রাজদরবারে কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? একদম ঠিক, সঠিক উত্তরটা হচ্ছে মির্জা শাহরুখের দরবারে তিনি কিন্তু কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে আর সেরকম ইম্পর্টেন্ট নেই, তবে এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরের সৈন্য সংখ্যা কত ছিল বলে আব্দুল রাজ্জাক জানিয়েছিলেন? দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরের সৈন্য সংখ্যা কত ছিল বলে আব্দুল রাজ্জাক জানিয়েছিলেন? অপশান এ কি বলছে 15 লক্ষ, অপশান বি 11 লক্ষ, অপশান সি 8 লক্ষ এবং অপশান ডি হচ্ছে 20 লক্ষ। আবারও বলছি 15 লক্ষ, 11 লক্ষ, 8 লক্ষ না 20 লক্ষ? এখানে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে প্রায় 11 লক্ষ। বিজয়নগর সাম্রাজ্যের সৈন্য সংখ্যা 11 লক্ষ ছিল বলে কিন্তু জানিয়েছিলেন। ঠিক আছে, তারপরে আব্দুল রাজ্জাকের মতে বিজয়নগরের কতগুলি ছোট বড় বন্দর ছিল? আব্দুল রাজ্জাকের মতে বিজয়নগরে প্রায় কতগুলি ছোট বড় বন্দরের পরিচয় পাওয়া যায়? অপশান এ 200টি, অপশান বি 300টি, অপশান সি 400টি, অপশান ডি 500টি। চারটে অপশান আছে, 200টি, 300টি, 400টি, 500টি। সঠিক উত্তরটা হবে 300টি, কারণ বিজয়নগরে ছোট বড় বন্দরের সংখ্যা কিন্তু টোটাল আমরা কিন্তু 300টা এখানে পেয়ে থাকি। বিজয়নগরে কোন ফুলের ব্যবহার বেশি গুরুত্ব পেত বলে আব্দুল রাজ্জাক মনে করেছেন? বিজয়নগর সাম্রাজ্যে কোন ফুলের ব্যবহার ছিল সবথেকে বেশি, যেটা আব্দুল রাজ্জাক মনে করেছে? এখানে চারটে অপশান দিয়েছে, গোলাপ, অপশান বি অর্কিড, অপশান সি পারিজাত, অপশান ডি গাঁদা। আবার বলছি গোলাপ, অর্কিড, পারিজাত, গাঁদা। সঠিক উত্তর হবে গোলাপ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা পর্যটকের দৃষ্টি ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ি দিলাম। এবার আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়। এই সাংস্কৃতিক সমন্বয় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে বা একটু দেখে নেবে সেটা একটু তোমাদেরকে একটু বলে রাখছি। ঠিক আছে, চলো প্রশ্ন কি বলছে, শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে তার নাম কি? আবারও বলছি, শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে তার নাম কি? অপশান এ ধর্মমঙ্গল, অপশান বি অন্নদামঙ্গল, অপশান সি শিবায়ন এবং অপশান ডি হচ্ছে চণ্ডীমঙ্গল। আবারও বলছি, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, তারপরে হচ্ছে শিবায়ন এবং লাস্টে হচ্ছে চণ্ডীমঙ্গল। সঠিক উত্তরটা হচ্ছে শিবায়ন। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরের কি প্রশ্ন আছে? এই প্রশ্নটা খুব আসতে পারে এই প্রশ্নতে, যে শ্রীকৃষ্ণের গীতায় শ্রীকৃষ্ণের বাণীর মূল বিষয়টি কী ছিল? গীতায় শ্রীকৃষ্ণের বাণীর মূল বিষয়টি কী ছিল? ধর্মযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। আবারও বলছি, ধর্মযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। সঠিক উত্তরটা এখানে হবে কর্মযোগ। কর্মযোগটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, ঐতিহ্য অনুসারে তামিলনাড়ুতে মোট কতজন আলবার সাধক জন্মগ্রহণ করেছিলেন? ঐতিহ্য অনুসারে তামিলনাড়ুতে প্রায় কতজন আলবার সাধক জন্মগ্রহণ করেছিলেন? 11 জন, 12 জন, 13 জন, 14 জন। এখানে সঠিক উত্তরটা হবে 12 জন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আলবাররা কোন দেবতার উপাসক ছিলেন? অপশান এ বিষ্ণু, অপশান বি শিব, অপশান সি ইন্দ্র, অপশান ডি ব্রহ্মা। সঠিক উত্তরটা হবে বিষ্ণু। বিষ্ণু হবে এখানে সঠিক উত্তর। তারপরে কোন কোন গুপ্ত সম্রাট পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন? আবারও বলছি, কোন কোন গুপ্ত সম্রাট পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত ও স্কন্দগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত ও কুমারগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত ও বুধগুপ্ত, অপশান ডি সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটা হবে একদম লাস্টে যেটা বললাম, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলছে? বলছে ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তার নাম বলো। ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তার নাম বলো। অপশান এ শঙ্করাচার্য, অপশান বি শ্রী চৈতন্য, অপশান সি দাদু দয়াল, অপশান ডি তুলসীদাস। আবারও বলছি, শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, দাদু দয়াল নাকি তুলসীদাস? এখানে সঠিক উত্তরটা হবে শঙ্করাচার্য। আবার শঙ্করাচার্য কিন্তু অদ্বৈতবাদের প্রবক্তা। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে অদ্বৈতবাদের প্রবক্তাকে, এটা কিন্তু হবে কে? শঙ্করাচার্য। এছাড়াও শঙ্করাচার্য থেকে
এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার প্রশ্নটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? সঠিক উত্তরটা হবে রামানুজকে বলা হয়। ঠিক আছে, রামানুজকেই বলা হয়। এবং রামানুজ থেকে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে বিশিষ্ট দ্বৈতবাদ এর প্রবক্তাকে, বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তাকে, এরও উত্তরটা কিন্তু রামানুজই হবে। বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তাও কিন্তু কি হবে? রামানুজই হবে। এবং এই রামানুজ কিন্তু বৈষ্ণব ছিলেন, মনে রাখতে হবে। এরা যা রামানুজ ছিলেন হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের ব্যক্তি, এবং এই রামানুজই কিন্তু বেদান্ত সংগ্রহ এবং শ্রীভাষ্য লিখেছিলেন, এটা মাথায় রাখতে হবে। বেদান্ত সংগ্রহ এবং শ্রীভাষ্য কে লিখেছিলেন? এটাও কিন্তু হবে সেই রামানুজ। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে মাধবাচার্যের দর্শনের নাম কি ছিল? বলছে মাধবাচার্যের দর্শনের নাম কি ছিল? সঠিক উত্তরটা হবে দ্বৈতবাদ। দ্বৈতবাদ ছিল হচ্ছে এই মাধবাচার্যের দর্শনের নাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন? রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন? গৌড়ীয় বৈষ্ণব, রামাদ বৈষ্ণব, শ্রীনিবাস এবং দশকূট। আবারও বলছি, গৌড়ীয় বৈষ্ণব, শ্রীনিবাস, রামাদ বৈষ্ণব নাকি দশকূট? সঠিক উত্তরটা হবে রামাদ বৈষ্ণব সম্প্রদায়ের প্রবক্তা ছিলেন। কবির শব্দের অর্থ কী? অপশান এ জ্ঞানী, অপশান বি বুদ্ধিমান, অপশান সি মহান, অপশান ডি নিরক্ষর। বুদ্ধিমান, মহান, জ্ঞানী, নিরক্ষর। সঠিক উত্তরটা হবে মহান। ঠিক আছে। আচ্ছা, কবিরের অনুগামীরা কী নামে পরিচিত? এটা একদম ইজি প্রশ্ন, এটা দিতেও পারে নাও দিতে পারে, তবুও বলে রাখছি কবিরের অনুগামীরা কবিরপন্থী নামে কিন্তু পরিচিত। এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে যেটা প্রশ্ন আসছে সেটা দেখো কী বলছে, দোহা কে রচনা করেন? এটাও কিন্তু কবির থেকে এই প্রশ্নগুলো আসবে। দোহা কে রচনা করেন? এটাও কিন্তু কবির। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন যদি শায়রি দেয়, বিভিন্ন দোহা যদি দেয়, তাহলে কিন্তু সেটার ক্ষেত্রেও কিন্তু কী হবে? কবির। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, বলছে যে সৎ শ্রী আকাল এই কথাটির অর্থ কী? এটা খুবই গুরুত্বপূর্ণ। সৎ শ্রী আকাল এর কথাটির অর্থ কী? অপশান এ এক ঈশ্বর, অপশান বি ঈশ্বরের বহু নাম, অপশান সি সত্যরূপ ভগবানের আরাধনা করা, এবং অপশান ডি হচ্ছে আকালের রাজা। সৎ শ্রী আকাল এই কথাটার অর্থ হচ্ছে কি? সৎ শ্রী আকাল কথাটার অর্থ হচ্ছে সত্যস্বরূপ ভগবানের আরাধনা করা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সত্যস্বরূপ ভগবানের আরাধনা করাকে আমরা কিন্তু সৎ শ্রী আকাল কিন্তু এই কথাটা বলে থাকি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো কী বলছে, বলছে নানকের উপদেশ বলি আমরা কোন পুস্তকে লিখে রাখি? নানকের উপদেশ বলি আমরা কোন পুস্তকে লিখে থাকি? সেটা হচ্ছে আদি গ্রন্থ, বা এটাকে গ্রন্থ সাহেব আমরা বলে থাকি। এবং এই গ্রন্থটার প্রবর্তক কে ছিলেন? তাহলে কিন্তু হবে এটা গুরু নানক। ঠিক আছে। আচ্ছা, গুরু নানক। কিন্তু এই গুরু নানক গ্রন্থটাকে সংকলিত কে করেছিলেন? এই গুরু নানক এই আদি গ্রন্থ সাহেবকে সংকলিত কে করেছিলেন? সংকলিত করেছিলেন হচ্ছে গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব এটাকে কিন্তু সংকলিত করেছিলেন। কিন্তু শিখদের মধ্যে যদি বলা হয়, শিখদের মধ্যে এই গুরু নানকের ধারণাকে বিস্তার লাভ করিয়েছিল কে? সেটা হচ্ছে কে? গুরু নানক। ঠিক আছে। আচ্ছা, তারপরে পঞ্চক কারা ধারণ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে রাখো। পঞ্চক কারা ধারণ করেন? অপশান এ কবিরপন্থীরা, অপশান বি শিখরা, অপশান সি রামাদ বৈষ্ণব, অপশান সি দাদুপন্থী। এই সঠিক উত্তরটা হবে শিখরা। শিখরাই কিন্তু পঞ্চক ধারণ করে থাকে। ব্লাইন্ড বার্ড অব আগ্রা কাকে বলা হয়? ব্লাইন্ড বার্ড অব আগ্রা কাকে বলা হয়ে থাকে? এর সঠিক উত্তরটা হবে সুরদাসকে। সুরদাসকে আমরা কিন্তু বলে থাকি। আচ্ছা, বল্লভাচার্যের দর্শন কি নামে পরিচিত ছিল? বল্লভাচার্যের দর্শন কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদ নামে পরিচিত ছিল বল্লভাচার্যের দর্শনটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটু বলে দিচ্ছি। ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকার নাম লেখো। ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকার নাম, সঠিক উত্তর হচ্ছে মীরাবাই। মীরাবাই কিন্তু এটার প্রবর্তক ছিলেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে মীরাবাইয়ের শেষ জীবন কোথায় কেটেছিল? মীরাবাইয়ের শেষ জীবন কোথায় কেটেছিল? বৃন্দাবনে, রাজস্থানে, দ্বারকায় নাকি গুজরাটে? বৃন্দাবন, রাজস্থান, দ্বারকা না গুজরাট? সঠিক উত্তর হবে দ্বারকাতে কিন্তু কেটেছিল। ঠিক আছে। বারকরি কথাটির অর্থ কী? বারকরি কথাটির অর্থ কী? এই বারকরি কথাটির অর্থ হলো তীর্থযাত্রার পথ। আবার বলছি, বারকরি কথাটির অর্থ হচ্ছে
তীর্থযাত্রার পথ, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরের যেটা প্রশ্ন আসছে, পূর্ব ভারতে ভক্তিবাদী আন্দোলনের একজন সাধকের নাম লেখো। পূর্ব ভারতে ভক্তিবাদী আন্দোলনের একজন সাধকের নাম লেখো। অপশান শ্রী চৈতন্যদেব, অপশান বি কবির, অপশান সি মাধবাচার্য, অপশান ডি হচ্ছে মীরাবাই। আবারও বলছি, শ্রী চৈতন্যদেব, কবির, মাধবাচার্য, মীরাবাই। সঠিক উত্তরটা হবে শ্রী চৈতন্যদেব। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়েছো তারা কিন্তু অলরেডি কিন্তু এই ইউনিটটা পড়ে এসছো, মানে বড় প্রশ্ন হিসেবে এই ইউনিটটাকে কিন্তু তোমরা অলরেডি কিন্তু ফেস করে এসছো। সেজন্য কিন্তু তোমরা এই ইউনিট থেকে তোমাদের কিন্তু না পারার কথা নয়, এই ইউনিট থেকে তোমাদের কিন্তু কোনো কিছুই ছাড়ার কথা নয়, যেহেতু তোমরা আগের ইউনিটে এটা পড়ে এসছো। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, শ্রী চৈতন্যদেব কার কাছে সন্ন্যাস গ্রহণ করেন? সঠিক উত্তরটা হবে, আমি জাস্ট উত্তর বলে দিচ্ছি, শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তিনি 22 বছর বয়সে যখন তিনি গয়াতে গেছিলেন সেখানে তিনি ঈশ্বরপুরীর কাছে কিন্তু দীক্ষা গ্রহণ করেছিলেন। এবং এই চৈতন্যদেবের যে মতামত বা মতদর্শ সেটাকে কিন্তু আমরা অচিন্ত ভেদাভেদ বলে থাকি, মানে চৈতন্যদেবের যে মতাদর্শ তাকে আমরা বলে থাকি অচিন্ত ভেদাভেদ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি আসতে হবে? আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে এখানে যে বাংলায় নাথপন্থীদের কি বলা হতো? বাংলাতে নাথপন্থীদের কি বলা হতো? অপশান এ গৌড়ীয় বৈষ্ণব, অপশান বি মাহেশ্বর, অপশান সি যোগী, অপশান ডি মৎস্যেন্দ্রনাথ। আবারও বলছি, যোগী, গৌড়ীয় বৈষ্ণব, তারপরে হচ্ছে কি বললাম মাহেশ্বর আর মৎস্যেন্দ্রনাথ। সঠিক উত্তরটা হবে যোগী। এটা কিন্তু পড়ে নেবে ভালো করে। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নগুলো একটু ভালো করে এখান থেকে পড়ে নিবা। আচ্ছা, আর কি কি আসতে পারে? আর যেটা আসতে পারে সেটা হচ্ছে সুফি সাধকদের পালনীয় পদ্ধতি চিল্লা কি? সুফি সাধকদের পালনীয় যে পদ্ধতি ছিল সেটাকে চিল্লা বলা হতো। তো চিল্লাটা কি? চিল্লা কথার অর্থ হলো নির্জন কক্ষে 20 দিন, নির্জন কক্ষে 20 দিন একা একা সাধনা করা বা নির্জন কক্ষে 20 দিন একান্ত সাধনা করাকে আমরা কিন্তু চিল্লা বলে থাকি। ঠিক আছে, আর একটা কি আসতে পারে এখান থেকে? আর আসতে পারে যে সুফিবাদে কয়টি পথের সন্ধান দেওয়া হয়েছে? সুফিবাদে কয়টি পথের সন্ধান দেওয়া হয়েছে? সঠিক উত্তর 2টি পথের সন্ধান দেওয়া কিন্তু এখানে হয়েছে টোটাল সুফিবাদে। ঠিক আছে, আর কি? সিলসিলা শব্দের আক্ষরিক অর্থ কী? সিলসিলা শব্দের আক্ষরিক অর্থ কী? সঠিক উত্তর গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে বলা হয় কি? সিলসিলা। ঠিক আছে, আর একটা প্রশ্ন কি আসতে পারে এখানে? সিলসিলা সম্প্রদায় ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কয়টি সিলসিলা সম্প্রদায় গড়ে উঠেছিল? ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কয়টি সিলসিলা সম্প্রদায় গড়ে উঠেছিল? 175টি সিলসিলা সম্প্রদায়। আর কি আসতে পারে? ভারতে যে সুফিবাদ ছিল, এই সুফিবাদের মধ্যে সবথেকে প্রভাবশালী 2টি সম্প্রদায়ের নাম কি? ভারতীয় সুফিবাদে সবথেকে প্রভাবশালী 2টি সম্প্রদায়ের নাম কি ছিল? সঠিক উত্তর হবে চিস্তি ও সুরাহবর্দী। চিস্তি এবং সুরাহবর্দী এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মঈনুদ্দিন চিস্তির দরগাটি কোথায় অবস্থিত? মঈনুদ্দিন চিস্তির দরগাটি কোথায় অবস্থিত? অপশান এ আজমির, অপশান বি দিল্লি, অপশান সি আগ্রা, অপশান ডি মুলতান। আজমির, দিল্লি, আগ্রা, মুলতান। সঠিক উত্তরটা হবে আজমিরে অবস্থিত। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। জিয়াউদ্দিন বারুনির গুরু কে ছিলেন? জিয়াউদ্দিন বারুনির গুরু ছিলেন হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। তিনি ছিলেন জিয়াউদ্দিন বারুনির গুরু। ঠিক আছে, কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল কাদির জিলানি। আব্দুল কাদির জিলানি ছিলেন কাদিরিয়া সম্প্রদায়ের কিন্তু প্রতিষ্ঠাতা। এগুলো কিন্তু তোমাদেরকে অলরেডি করানো হয়ে গেছে। এবার আমরা চলে আসবো তৃতীয় অধ্যায়ে, যেটার নাম হচ্ছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে একটু দেখে নিতে হবে। আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠনে তোমাদের যেটা মূল টপিক সেটা হচ্ছে বিজয়নগরের সাথে বাহুমনি সাম্রাজ্যের সম্পর্ক কী ছিল। তাহলে বিজয়নগরের সাথে বাহুমনি সাম্রাজ্যের সম্পর্ক নিয়ে কিন্তু আমাদের এই ইউনিটটা পড়তে হবে। প্রথম প্রশ্ন কি বলছে? বিজয়নগর রাজ্যের রাজধানী কী ছিল? বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কী ছিল? অপশান এ তাঞ্জোর, অপশান বি হাম্পি, অপশান সি বিদর, অপশান ডি হচ্ছে বাদামি। সঠিক উত্তরটা হবে হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে
বিজয়নগর সাম্রাজ্যের 4টি রাজবংশের নাম কি ছিল? 4টি রাজবংশ ছিল সঙ্গম বংশ, শালুব বংশ, তুলুপ বংশ এবং আরবিডু বংশ। সঙ্গম, শালুব, তুলুপ এবং কি আসছে আরবিডু বংশ। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তুলুপ বংশীয় শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তুলুপ বংশীয় শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায়, এবং রাজা কৃষ্ণদেব রায় ছিলেন সবথেকে বেশি জনপ্রিয়, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের সবথেকে জনপ্রিয় ছিলেন হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়। প্রশ্ন আসতে পারে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল 23শে জানুয়ারি 1565 সালে। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল, কার সময়কালে হয়েছিল? ওটা হবে তুলুপ বংশের শাসক সদাশিব রায়ের রাজত্বকালে কিন্তু এই তালিকোটার যুদ্ধ হয়েছিল, এবং এই তালিকোটার যুদ্ধকে আমরা রাক্ষস তাংড়ির যুদ্ধ বা বনিহাটির যুদ্ধও কিন্তু বলে থাকি। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, বিজয়নগর সাম্রাজ্যে কোন কোন পর্যটক এসেছিল? নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক, ডোমিঙ্গো পায়েজ, ফারানাও নুনিজ, দুয়ার্তে বারবোসা, এরা ছিলেন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের কি আগত বিভিন্ন পর্যটকদের নাম। ঠিক আছে। আচ্ছা, তেলেগু কোন বিশিষ্ট তেলেগু কবি বুক্কের রাজসভায় এসেছিল? কোন বিশিষ্ট তেলেগু কবি বুক্কের রাজসভায় এসেছিল? ওটা হবে কিন্তু নাচনা সোমনাথ। এই নাচনা সোমনাথই কিন্তু তার সময়কালে ভারতবর্ষে এসেছিল। ঠিক, সরি, এই বংশে এসেছিল আর কি। তারপরে কি বলছে দেখো, মল্লিকার্জুনের পর বিজয়নগর সাম্রাজ্যে কে বসেছিলেন? মল্লিকার্জুনের পর বিজয়নগর সাম্রাজ্যে বসেছিলেন হচ্ছে কে? দ্বিতীয় বিরূপাক্ষ। ঠিক আছে। প্রথম দেবরায়ের মৃত্যুর পর স্বল্পকালে শাসনকার্য কে পরিচালনা করেছিলেন? প্রথম দেবরায়ের মৃত্যুর পর বিজয়নগর সাম্রাজ্যের শাসনকার্য কে পরিচালনা করেছিলেন? সঠিক উত্তরটা হবে বিজয় রায়। তিনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শাসনকার্য পরিচালনা করেছিলেন। আচ্ছা, বিজয়নগরের শালুব বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? বিজয়নগরের শালুব বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন নরসিংহ। কে ছিলেন? নরসিংহ। এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যে তামিল ও তেলেগুভাষী যোদ্ধারা কি নামে পরিচিত ছিল? বিজয়নগর সাম্রাজ্যে তামিল ও তেলেগুভাষী যোদ্ধারা কি নামে পরিচিত ছিল? অপশান হচ্ছে নায়ক নামে পরিচিত ছিল। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। অচ্যুত রায়ের মৃত্যুর পর সিংহাসনে কে বসেছিলেন? অচ্যুত রায়ের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন প্রথম ভেঙ্কট। প্রথম ভেঙ্কট তিনি কিন্তু বসেছিলেন। ঠিক আছে। তারপরের দেখো প্রশ্ন কি আসতে পারে, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? সঠিক উত্তর হবে পর্তুগালের পর্যটক ছিলেন। ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে এছাড়াও পর্তুগাল থেকে কে এসেছিলেন, তার নাম হচ্ছে ডোমিঙ্গো পায়েজ, তিনিও কিন্তু পর্তুগাল থেকে এসেছিলেন। ঠিক আছে। আচ্ছা, নিকোলো কন্টি কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? নিকোলো কন্টি দ্বিতীয় দেবরায়ের শাসনকালে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, আর কি, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসবটির নাম কি ছিল? বিজয়নগর সাম্রাজ্যের প্রধান যে বড় উৎসব তার নাম ছিল হচ্ছে মহানবমী উৎসব। মহানবমী উৎসব কিন্তু কদিন ধরে পালন হতো? এই মহানবমী উৎসব কিন্তু টোটাল 9 দিন ধরে পালন হতো। 9 দিন ধরে মহানবমী উৎসব চলতো, এবং বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা, বিজয়নগর সাম্রাজ্যের যে স্বর্ণমুদ্রা ছিল সেটা বরাহ বা প্যাগোডা নামে পরিচিত ছিল। প্রশ্ন আসতে পারে বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রার নাম কি? তাহলে লিখবা বরাহ বা প্যাগোডা। ঠিক আছে। আচ্ছা, আর কি আসতে পারে? আর আসতে পারে বিজয়নগর সাম্রাজ্যে মহানবমী উৎসব যখন চলছিল তখন কোন পর্যটক ছিল? সেটা হবে আব্দুল রাজ্জাক। কেন? আব্দুল রাজ্জাকের বিবরণী থেকেই পাওয়া যায় যে বিজয়নগর সাম্রাজ্যে মহানবমী নামক কিন্তু একটা উৎসবের চালু ছিল। বাহমনি সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়? 1347 সালে কিন্তু বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে। বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তিনি ছিলেন বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান। ঠিক আছে। আচ্ছা, আর কি আসতে পারে এখান থেকে? বাহমনি থেকে আসতে পারে মাহমুদ গাওয়ানের সময় তার মন্ত্রী কে ছিল? মাহমুদ গাওয়ানের সময়কালে তার মন্ত্রী কে ছিল? উত্তর হবে তৃতীয় মোহাম্মদ শাহ। এখানে তৃতীয় মোহাম্মদ শাহ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। পরেরটা দেখো কি বলছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। খাস ই খেল কাকে বলা হতো? খাস ই খেল কাকে বলা হতো? সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী যারা বডিগার্ড, সুলতানের যারা ব্যক্তিগত পার্সোনাল যারা বডিগার্ড তাদেরকে বলা হতো খাস ই খেল। বাহমনি রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? বাহমনি রাজ্য টোটাল কিন্তু 4টি প্রদেশে
বিভক্ত ছিল। চারমিনার কে নির্মাণ করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। চারমিনার কে নির্মাণ করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ, তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, মাহমুদ গাওয়ানের হত্যার বিষয়টিকে দিস গ্রেট ক্রাইম বলে কে অভিহিত করেছেন? মাহমুদ গাওয়ানের হত্যার বিষয়টিকে দিস গ্রেট ক্রাইম বলে কে অভিহিত করেছেন? এটা হচ্ছে PM যোশী, ঐতিহাসিক PM যোশী এটা বলে গেছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, মাহমুদ গাওয়ান কত সালে মৃত্যুবরণ করেছিলেন? এটা হচ্ছে 1481 সালে মাহমুদ গাওয়ান কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, বাহমনি সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমির ই জুমলা কি বলা হতো? বাহমনি সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমির ই জুমলা এর কি বলা হতো? একে বলা হবে অর্থ বিভাগের প্রধান বলা হতো আমির ই জুমলাকে। ঠিক আছে। বাহমনি রাজ্য কত বছর স্থায়ী হয়েছিল? বাহমনি রাজ্য টোটাল কিন্তু 175 বছর স্থায়ী হয়েছিল। গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয়েছিল রাজধানী কত সালে? 1424 সালে। 1424 সালে গুলবর্গা থেকে রাজধানী বিদরে স্থানান্তরিত করা হয়েছিল। আর বিদরে একটি বিশাল দুর্গ নির্মাণ করেছিল আহম্মদ শাহ। ঠিক আছে, আহম্মদ শাহ বিদরে কিন্তু একটা দুর্গ নির্মাণ করেছিল। দেওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দেওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এটাও হবে কিন্তু মাহমুদ গাওয়ান, তিনি কিন্তু করেছিলেন। ইলিয়াস শাহ লক্ষণাবতীর সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটা হবে 1342 খ্রিস্টাব্দে। ইলিয়াস শাহ লক্ষণাবতীর সিংহাসনে বসেছিলেন 1342 সালে। আচ্ছা, বাংলায় ইলিয়াস শাহী বংশের সূচনা কে করেছিলেন? বাংলায় ইলিয়াস শাহী বংশের সূচনা করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটা স্টার মেরে রাখো, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তারপরে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ কত সালে করেছিলেন? 1203 খ্রিস্টাব্দে। যদি প্রশ্ন করে বখতিয়ার খলজি বাংলা কত সালে আক্রমণ করলেন? 1203 সালে। যদি বলে বখতিয়ার খলজি বাংলা কত সালে শাসক জয় করলেন? এটা হবে 1204 সালে। ঠিক আছে। এরপরে প্রশ্নটাও কিন্তু তোমরা স্টার মেরে রাখবে। তবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে? তবাকত ই নাসিরি এই গ্রন্থের রচয়িতা কে ছিল? এটা হবে মিনহাজ উল সিরাজ। কি বললাম? মিনহাজ উল সিরাজ, তিনি ছিলেন তবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা। বলছে হাজি ইলিয়াস লক্ষণাবতীর সিংহাসনে বসার সময় কি উপাধি গ্রহণ করেছিলেন? হাজি ইলিয়াস বাংলায় লক্ষণাবতীর সিংহাসনে বসার সময় কি উপাধি গ্রহণ করেছিলেন? এটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। কি বললাম? শামসউদ্দিন ইলিয়াস শাহ এই উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। আচ্ছা, বাংলা ভাষায় রামায়ণকে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে কবি কৃত্তিবাস। অলরেডি এটা তোমার 11 বেঙ্গলিতে পড়েছো যে কবি কৃত্তিবাস কিন্তু বাংলা ভাষায় রামায়ণ কিন্তু রচনা করেছিলেন। এটাকে মাথায় রাখতে হবে। বারবক শাহ পণ্ডিত কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দিয়েছিলেন? বারবক শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে বৃহস্পতি মিশ্রকে। বৃহস্পতি মিশ্রকে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে? অলরেডি 11 পড়া হয়েছে বেঙ্গলিতে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা হচ্ছে মালাধর বসু। আর এই মালাধর বসুর একটা উপাধির নাম হচ্ছে গুণরাজ খাঁ। গুণরাজ খাঁ উপাধি কিন্তু মালাধর বসুরই কিন্তু একটা উপাধি। ঠিক আছে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? যারা মালদাতে বাড়ি তারা বলতে পারবে। আমাদের মালদাতে আদিনা মসজিদ অবস্থিত, এবং আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়াতে। পান্ডুয়া বলে একটা জায়গা আছে, সেখানে আদিলা মসজিদ অবস্থিত। পরেরটা, দাখিল দরওয়াজা কোথায় অবস্থিত? দাখিল দরওয়াজা কিন্তু অবস্থিত মালদার গৌড়ে। গৌড়ে কিন্তু দাখিল দরওয়াজা অবস্থিত। এবং কার আমলে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? কার আমলে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? এই প্রশ্নটা যদি তোমাদের দেয় তাহলে হবে এটা সিকান্দার শাহের আমলে কিন্তু আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য মঙ্গল কার লেখা? জয়ানন্দ। চৈতন্য চরিতামৃত কার লেখা? এটাও কৃষ্ণদাস কবিরাজের লেখা। চৈতন্য ভাগবত কার লেখা? বৃন্দাবন দাসের লেখা। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? হোসেন শাহ। বড় সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? নাসেরাত শাহ। আচ্ছা, ছোট সোনা মসজিদের অপর নাম কি? এর নাম হচ্ছে বারোদুয়ারি। ঠিক আছে, এই প্রশ্নগুলো আসতে পারে। বাংলার শ্রেষ্ঠ সুলতান কাকে বলা হয়? হোসেন শাহকে বাংলার শ্রেষ্ঠ সুলতান কিন্তু আমরা বলে থাকি। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন বাংলার সৈয়দ শাসন বংশের প্রতিষ্ঠাতা। এগুলো প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইউনিট 3 থেকে কিন্তু আসবে। ঠিক আছে, তাই এটা কিন্তু ভালো করে করবে। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে
আমাদের ইউনিট 2 অর্থাৎ চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ এবং বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের বিস্তার। তো এই ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের বিস্তারে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলো একটু জেনে নিই। দেখো, প্রথমে যে প্রশ্নটা এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে ইম্পিরিয়ালিজম শব্দটি একটি কী শব্দ? ইম্পিরিয়ালিজম শব্দটি একটি কী শব্দ? সঠিক উত্তর হবে এটা একটা ল্যাটিন শব্দ। কী শব্দ? ল্যাটিন শব্দ। পরের প্রশ্ন কি আসতে পারে? এটা আসতে পারে, দেখো, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? এটা স্টার মেরে রাখো এই প্রশ্নটার উপরে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? সঠিক উত্তর হবে এটা পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো হচ্ছে গোলমরিচকে। হারমাত কাদের বলা হতো? হারমাত কাদের বলা হতো? সঠিক উত্তরটা হবে পর্তুগিজ জলদস্যুদের আমরা কিন্তু হারমাত বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল কত সালে? পঞ্চদশ শতকে। কিন্তু যদি প্রশ্ন করে সামুদ্রিক অভিযান কবে শুরু হয়েছিল, তাহলে সেটাও হবে পঞ্চদশ শতকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি আসতে পারে? বলছে উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেছিলেন? উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেছিলেন? সঠিক উত্তর হবে বার্থোলোমিউ দিয়াজ। ঠিক আছে। তারপরে আর কি প্রশ্ন আসতে পারে যে ভাস্কো ডা গামা প্রথম কোন বন্দরে পদার্পণ করেছিলেন? এটা হবে কালিকট বন্দরে তিনি প্রথম কিন্তু পদার্পণ করেছিলেন। নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি কারা গ্রহণ করেছিল? এটা হবে পর্তুগিজরা এটা কিন্তু গ্রহণ করেছিল। হারমান্দো কোর্টেস কোন দেশের অভিযাত্রী ছিলেন? এটা হবে স্পেনের অভিযাত্রী ছিলেন। হারমান্দো কোর্টেস তিনি কিন্তু স্পেনের একজন অভিযাত্রী ছিলেন। আর কি প্রশ্ন আসতে পারে? কার নাম অনুসারে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছিল? কার নাম অনুসারে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছিল? এটা হবে দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে এর নাম করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, টিউটর বংশীয় কোন রানীর আমলে ইংল্যান্ড নৌশক্তিধর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছিল? এটা হবে প্রথম এলিজাবেথ। সঠিক উত্তর হবে প্রথম এলিজাবেথ। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রতিনিধি টমাস রো কত সালে ভারতবর্ষে এসেছিলেন? টমাস রো কত সালে ভারতবর্ষে এসেছিলেন? 1615 খ্রিস্টাব্দে টমাস রো ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কি আসতে পারে? কত সালে মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন? কত সালে মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে বাংলার দেওয়ান হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইজিও আছে, এটা তোমরা নিজেরাও কিন্তু বলতে পারবে। এটা হচ্ছে খুবই ইজি। 1717 সালে। কত সালে? 1717 সালে। 1717 সালে তিনি বাংলার নবাব হিসেবে নিযুক্ত হলেন, আর দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1700 সালে। ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে? এটাও গুরুত্বপূর্ণ। 1707 খ্রিস্টাব্দে 1707। ঠিক আছে, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের কিন্তু মৃত্যু হয়েছিল বলে কিন্তু আমরা জেনে থাকি। হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে নিজাম উল মুলুক। আর যদি বলে স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠিত কবে হয়েছিল, তাহলে হবে 1761 সালে স্বাধীন মহীশূর রাজ্যের মৃত্যু হয়েছিল। আচ্ছা, ভারতে ফরাসিরা প্রথম কোথায় উপনিবেশ স্থাপন করেছিল? ভারতে ফরাসিরা প্রথম উপনিবেশ স্থাপন করেছিল সুরাট বলে একটি জায়গাতে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হবে যে কে প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন? প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান। তিনি কিন্তু প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কোন দেশকে বলা হতো? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কোন দেশকে বলা হতো? এটা কিন্তু আমাদের ভারতকেই বলা হতো। আমাদের ভারতবর্ষ হলো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে পরিচিত। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? আমাদের ভারতবর্ষে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন হচ্ছে জোসেফ ডুপ্লে। তিনি ছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর। আচ্ছা, তারপরে দেখো আর কি কি প্রশ্ন আসতে পারে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত ছিলেন? সিরাজ বিরোধী ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত ছিলেন?
উত্তর হবে ক্লাইভ আর কে, মীর জাফর। আচ্ছা, আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল? 1757 সালের 9 ফেব্রুয়ারি। 1757 সালে 9 ফেব্রুয়ারি ইংরেজদের সাথে সিরাজ উদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি কিন্তু স্বাক্ষর হয়েছিল। আচ্ছা, অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক কে ছিল? এই অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক ছিল হচ্ছে ব্রিটিশ একজন কর্মচারী, যার নাম ছিল হচ্ছে হলওয়েল। আচ্ছা, কলকাতায় ইংরেজরা কাকে আশ্রয় দিয়েছিলেন? কলকাতায় ইংরেজরা আশ্রয় দিয়েছিলেন কৃষ্ণ দাস বলে একজন ব্যক্তিকে। এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। আর কি, আলিবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব কে হয়েছিলেন? আলিবর্দী খানের মৃত্যুর পর আমাদের বাংলার নবাব হয়েছিলেন সিরাজ উদ্দৌলা। এটাকে কিন্তু মনে রাখবে। আচ্ছা, আর কি আসতে পারে? যে এখান থেকে প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে আমাদের সিরাজউদ্দৌলার হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন? এটা হবে মোহাম্মদ বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে এগুলো পড়ে নিবে ভালো করে, তাহলেই হবে। আর বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 22শে অক্টোবর 1764। স্টার মেরে রাখো, 22শে অক্টোবর 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ কিন্তু হয়েছিল বলে আমরা জেনে থাকি। তারপরে প্রশ্ন আসতে পারে যে হায়দার আলী কত সালে মৃত্যু হয়েছিল? হায়দার আলীর মৃত্যু হয়েছিল 1782 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে প্রচলন হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন হয়েছিল 1765 সালে এবং দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল 1772 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। এলাহাবাদের প্রথম সন্ধি, দ্বিতীয় সন্ধি। এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল 1765 খ্রিস্টাব্দে এবং এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। দুটোই কিন্তু 1765 খ্রিস্টাব্দে হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কোন জায়গার দেওয়ানি লাভ করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং ওড়িশা, এই 3 জায়গার কিন্তু দেওয়ানি লাভ কিন্তু করেছিলেন। আচ্ছা, মারাঠারা মহীশূর কত সালে আক্রমণ করেছিল? মারাঠারা মহীশূর আক্রমণ করেছিল 1771 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়েছিল? 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষকে স্থাপন করেছিলেন? এটাও কিন্তু স্টার মারো। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিলেন? হায়দার আলী না টিপু সুলতান? এই দুটো অপশানের মধ্যে আমি তোমাদেরকে বলছি, হায়দার আলী নাকি টিপু সুলতান। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিল? সঠিক উত্তর হবে টিপু সুলতান কিন্তু এটা রোপণ করেছিল। টিপু সুলতান কবে মৃত্যুবরণ করেন? এটাও খুব ইম্পর্টেন্ট। 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান কিন্তু মৃত্যুবরণ করেন এবং এখানেই কিন্তু স্বাধীন মহীশূর রাজ্যের পতন শুরু হলো। আচ্ছা, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে, মারাঠাদের মেকিয়াভেলি আমরা কাকে বলে থাকি? মারাঠাদের মেকিয়াভেলি আমরা বলে থাকি নানা ফড়নবিশকে। তিনিই ছিলেন মারাঠাদের মেকিয়াভেলি। আচ্ছা, বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল এবং ইংরেজদের সাথে ইংরেজদের সঙ্গে দ্বিতীয় বাজিরাওয়ের কিন্তু বেসিনের সন্ধি হয়েছিল। সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 সালে। কার মধ্যে? ইংরেজ এবং মারাঠাদের মধ্যে কিন্তু সলবাইয়ের সন্ধি হয়েছিল। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়কালটা একটু পড়ে নিবে বাড়িতে ভালো করে, যে ইঙ্গো মারাঠা যুদ্ধ পরপর হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এটা একটু বাড়িতে কিন্তু ভালো করে দেখে নিতে হবে, তাহলেই হবে। আচ্ছা, আমেরিকা মহাদেশের নামকরণ হয়েছিল কার নাম অনুসারে? আমেরিকা মহাদেশের নাম হয়েছিল কার নাম অনুসারে? এটা হবে আমেরিকো ভেসপুচির নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমেরিকো ভেসপুচি কত খ্রিস্টাব্দে ব্রাজিলে পদার্পণ করেছিলেন? এটা হবে 1499 খ্রিস্টাব্দে তিনি ব্রাজিলে পদার্পণ করেছিলেন। ঠিক আছে। মনরো নীতি কারা প্রণয়ন করেছিল? মনরো নীতি প্রণয়ন করেছিল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেছিলেন? ওয়েল্ট পলিটিক বানানটা খুব সুন্দর।
ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেছিল? এটা হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। কাইজার দ্বিতীয় উইলিয়াম কিন্তু ওয়েল্ট পলিটিক নীতি কিন্তু গ্রহণ করেছিল। কানাডায় প্রথম উপনিবেশ কারা গড়ে তুলেছিল? কানাডায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল হচ্ছে ফ্রান্সরা। আমেরিকায় ফরাসিদের উপনিবেশ কত সালে হাতছাড়া হয়েছিল? 1815 সালে আমেরিকায় ফরাসিদের উপনিবেশ হাতছাড়া হয়েছিল। কোন সন্ধির মাধ্যমে ব্রিটেন আমেরিকার স্বাধীনতা মেনে নিয়েছিল? প্যারিসের সন্ধির মাধ্যমে ব্রিটেন আমেরিকার স্বাধীনতাকে কী করেছিল? মেনে নিয়েছিল। চিলিওয়ানার যুদ্ধ কত সালে হয়েছিল? 1849 খ্রিস্টাব্দে চিলিওয়ানার যুদ্ধ কিন্তু হয়েছিল। রাওয়ালপিন্ডির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1919 সালে কিন্তু রাওয়ালপিন্ডির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে অযোধ্যার নবাব মেনে নিয়েছিল? 1801 সালে অযোধ্যার নবাব অধীনতামূলক মিত্রতা নীতিতে কিন্তু স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কে করেছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল। আচ্ছা, সত্যবিলোপ নীতির রূতকার কে ছিল? এটাও হবে লর্ড ডালহৌসি, তিনি ছিলেন সত্যবিলোপ নীতির প্রবর্তক। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? এটা হবে কিন্তু লর্ড ওয়েলেসলি, তিনি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। এবং এটাও প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম কে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? এটা হবে হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল। গন্ডমার্কের সন্ধি কত সালে হয়েছিল? 1879 সালে গন্ডমার্কের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। পেগু কথার অর্থ কী? এটাও গুরুত্বপূর্ণ, স্থান মেরে রাখো। পেগু কথার অর্থ হচ্ছে দক্ষিণ ব্রহ্ম, ঠিক আছে, দক্ষিণ ব্রহ্ম হচ্ছে পেরু কথার অর্থ। আচ্ছা, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বলা হয় কিন্তু জাপানকে, ঠিক আছে, জাপানকে উদীয়মান সূর্যের দেশ আমরা কিন্তু বলে থাকি। নানকিংয়ের সন্ধি সবথেকে গুরুত্বপূর্ণ, 1842 সালে নানকিনের সন্ধি স্বাক্ষর হয়েছিল, এটাকে মাথায় রাখবা। 1842 সালে কিন্তু নানকিনের সন্ধি স্বাক্ষর করা হয়েছিল, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, পিকিংয়ের চুক্তি 1860 সালে পিকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তিয়েনশিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই প্রশ্নটাকেও স্টার মেরে রাখো। মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? এটা হবে স্যার জন হে। স্যার জন হে মুক্তদার নীতি ঘোষণা করেছিল। চীনের কাছে কে 21 দফা দাবি পেশ করেছিল? জাপান। জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল। পোর্ট মাউথের সন্ধি কত সালে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে পোর্ট মাউথের সন্ধি হয়েছিল। আচ্ছা, সিমনেশিকোর সন্ধি কত সালে হয়েছিল? সিমনেশিকোর সন্ধি হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। পিকিংয়ের চুক্তি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। মাথায় রাখতে হবে এই জিনিসগুলোকে, তাহলেই হয়ে যাবে। মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল 1776 সালে। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশন কত সালে লেখা হয়েছিল? এটাও অ্যাডাম স্মিথ লিখেছিল, ওয়েলথ অফ নেশনস, যেটা 1776 সালে লেখা হয়েছিল, ঠিক আছে। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা এটাও ছিলেন হচ্ছে অ্যাডাম স্মিথ, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই কথাটা কে বলেছিল? এটা হচ্ছে লেনিন। আর যদি প্রশ্ন করে যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়, এটাও কিন্তু হবে কি? লেনিন। আর লেনিনের লেখা গ্রন্থের নাম কি? ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। আবারও বলছি, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা হচ্ছে লেখা। আর ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এই গ্রন্থটাকে রচনা করেছিলেন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটা রচনা করেছিলেন হচ্ছে জে.এ. হবসন, ঠিক আছে, এটা কিন্তু তিনি রচনা করেছিলেন। আচ্ছা, দ্য নিউ ইকোনমিক পলিসি, এনইপি, দ্য নিউ ইকোনমিক পলিসি প্রবক্তা কে ছিলেন? এটাও কিন্তু হবে লেনিন, ঠিক আছে। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রচার করেছিলেন? যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেছিলেন স্যার চার্লস ডারউইন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোন শিল্পের মাধ্যমে? এটা হবে বস্ত্র শিল্পের মাধ্যমে। আর যদি বলে যে সর্বপ্রথম কোথায় প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, তাহলে সেটা হবে ইংল্যান্ডে। আচ্ছা, চলে আসছি এবার আমার লাস্ট ইউনিট, যেটা সেটা হচ্ছে ইউনিট 2 এরই লাস্ট চ্যাপ্টার, পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। এখান থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে যাব, এটার থেকে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তো সঠিক প্রথমে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে ছিল? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা ছিলেন হচ্ছে দাদাভাই নৌরোজি, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ওয়ালচাঁদ ও হীরাচাঁদ কোন কোম্পানির সাথে যুক্ত ছিল? জাহাজ নির্মাণ কোম্পানির সাথে যুক্ত ছিল ওয়ালচাঁদ ও হীরাচাঁদ, ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে।
আর কি কি আসতে পারে? গ্যারেন্টি প্রথা কোন বিষয়ের সাথে যুক্ত? রেলপথ প্রসারের সাথে গ্যারেন্টি প্রথা যুদ্ধ। প্রথম রেলপথ কোথায় চালু হয়েছিল? বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়েছিল 1853 সালের 16 এপ্রিল প্রথম রেলপথ কিন্তু চালু হয়েছিল। এবং ভারতের রেলপথের জনক বলা হয় কিন্তু লর্ড ডালহৌসিকে, তিনি ছিলেন ভারতীয় রেলপথের জনক। ঠিক আছে, এটা ভালো করে পড়বা। আচ্ছা, আর কি যদি বলে দ্বিতীয় রেলপথ কবে চালু হয়েছিল, এটা হবে 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত দ্বিতীয় রেলপথ চালু হয়েছিল। অ্যাকওয়ার্থ কমিটি কোন ব্যবস্থার জন্য চালু হয়েছিল? এটা হবে রেল ব্যবস্থার সম্প্রসারণের জন্য কিন্তু অ্যাকওয়ার্থ কমিটি চালু করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? হুগলির রিষড়াতে। হুগলির রিষড়াতে প্রথম পাটকল স্থাপিত করা হয়েছিল। আচ্ছা, বাংলার ডান্ডি কাকে বলা হতো? হুগলি নদীর তীরবর্তী অঞ্চলকে আমরা কিন্তু বাংলার ডান্ডি বলে থাকি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কি কি আসতে পারে প্রশ্ন? অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে থেকে আমি সাজেশন বানিয়ে আবার বেছে বেছে তোমাদেরকে এখান থেকে দিচ্ছি। আচ্ছা, প্রথম গঠিত চা কোম্পানি, ভারতে গঠিত প্রথম চা কোম্পানি ছিলেন হচ্ছে অসম কোম্পানি। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আর কি আসতে পারে এখান থেকে? এজেন্সি ব্যবস্থা, এজেন্সি ব্যবস্থা ফিরিয়ে আনেন কে? লর্ড কর্নওয়ালিস, তিনি কিন্তু এজেন্সি ব্যবস্থাটাকে ফিরিয়ে এনেছিলেন আমাদের ভারতবর্ষে। ঠিক আছে। আচ্ছা, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। রেগুলেটিং অ্যাক্ট কত সালে চালু হলো? 1773 খ্রিস্টাব্দে। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? এটা হবে লর্ড নর্থ, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ আমলে ভারতে প্রেসিডেন্সির সংখ্যা কত ছিল? টোটাল 3টি প্রেসিডেন্সি ছিল, বোম্বাই, মাদ্রাজ, কলকাতা। বোম্বাই, মাদ্রাজ, কলকাতা 3টি প্রেসিডেন্সি তখনকার দিনে ছিল। ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের সাধারণ বিচারপতির সংখ্যা কত ছিল? 1774 সালে 3 জন সংখ্যা ছিল। আচ্ছা, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল কত সালে? 1774 সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু স্থাপন করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে এখান থেকে, কোথায় প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়? মন্টেগু চেমসফোর্ড আইনে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়। মডেল মিন্টো সংস্কার অনুসারে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে কোন ভারতীয় সদস্য নিযুক্ত হয়েছিলেন? মানে 1909 সালে যখন মডেল মিন্টো শাসন চালু হলো, তখন মানে আমাদের ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে কে নিযুক্ত ছিলেন? এটা হবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, তিনি কিন্তু এখানে নিযুক্ত ছিলেন। প্রাচ্যের অক্সফোর্ড আমরা কাকে বলি? প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি ফোর্ট উইলিয়াম কলেজকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি। ফাদার অফ সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। কর্নওয়ালিস কোর্ট প্রবর্তিত হয় 1793 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস কোর্টকে সংকলন করেছিলেন হচ্ছে স্যার জর্জ বার্লো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর ঔপনিবেশিক শাসনের অন্যতম ভিত্তি ছিল হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র ছিলেন ঔপনিবেশিক শাসনের অন্যতম ভিত্তি। ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়ে থাকে? ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো আমরা বলে থাকি হচ্ছে আমলাতন্ত্রকে। ঠিক আছে। পিটের ভারত শাসন আইন কত সালে হয়েছিল? 1784 সালে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল। বাংলায় নতুন পুলিশি ব্যবস্থাকে গড়ে তুলেছিল, এটাও হবে লর্ড কর্নওয়ালিস, এটাও মাথায় রাখতে হবে। আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কে ছিল? এটাও হবে লর্ড কর্নওয়ালিস। পাঠশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। বোর্ড অফ রেভিনিউকে গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপরে হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা বিষয়ে কে কথা বলেছিলেন? সেটাও হবে ওয়ারেন হেস্টিংস, এগুলোকে মাথায় রাখতে হবে। আর পাঠশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয়েছিল কিন্তু নদিয়াতে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক কে ছিলেন? আলেকজান্ডার রাও। দেখো মনে রাখবা, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবকে দিয়েছিল সেটা হবে আলেকজান্ডার ডাও, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। একশালা বন্দোবস্ত চালু হয়েছিল 1789 সালে, যার প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। আমিনি কমিশন কত সালে গঠন হয়েছিল? স্টার মেরে রাখো, আমিনি কমিশন গঠন হয়েছিল 1776 খ্রিস্টাব্দে, এটাকে মাথায় রাখতে হবে। প্রভার্টি অ্যান্ড আনবিউটিফুল বলে দিলাম, এটা হবে কে? তোমাদের দাদাভাই নৌরোজি, তাই তো? আচ্ছা, পত্তনি প্রথা কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় প্রবর্তিত হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্তে পত্তনি প্রথা প্রবর্তিত হয়েছিল। মহাজন শব্দের অর্থ কী? মহৎ যে ব্যক্তি তাকে বলা হয় মহাজন। ঠিক আছে। আচ্ছা, রায়তোয়ারি বন্দোবস্ত প্রথম চালু হয়েছিল কোথায়? মাদ্রাজে, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্তকে একটি
দুঃখজনক ভ্রান্তি কে বলেছেন? স্টার মেরে রাখো। চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভ্রান্তি কে বলেছেন? এটা হবে আর.টি. হোমস, এটাকে মাথায় রাখবা। আচ্ছা, আর কি আসতে পারে এখান থেকে? বোর্ড অফ ট্রেড নামক সংস্থাটি কত সালে বাতিল হয়ে যায়? 1775 সালে বোর্ড অফ ট্রেড সংস্থাটি বাতিল হয়ে যায়। ঠিক আছে, আর বোর্ড অফ ট্রেডের অবসান হয়েছিল হচ্ছে এজেন্সি ব্যবস্থার মাধ্যমে, এবং বোর্ড অফ ট্রেড চালু করেছিল হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাকে মাথায় রাখতে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তোয়ারি বন্দোবস্ত গ্রন্থটির প্রবক্তা কে ছিলেন? নেপাল মজুমদার, তিনি এই গ্রন্থটা কিন্তু রচনা করেছিলেন। ঠিক আছে, অবশিল্পায়ন কথার অর্থ কি? শিল্পায়নের বিপরীত অবস্থাকে আমরা অবশিল্পায়ন বলে থাকি। অবশিল্পায়নকে মিথ কে বলেছেন? এটাও খুব গুরুত্বপূর্ণ, স্টার মেরে রাখো। মরিস ডিন মরিস, মরিস ডিন মরিস, তিনি কিন্তু অবশিল্পায়নকে একটি অলীক কল্পনা বা মিথ বলে কিন্তু ঘোষণা করেছিলেন। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, এই প্রশ্নগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং এর মধ্য থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। কালকের জন্য বেস্ট অফ লাক। কোনো চিন্তা করবে না, ঘাবড়াবে না, সমস্ত কিছু অ্যান্সার ভালো করে দিয়ে আসবে, দেখবে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে। এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8116820713, 8116820713। এছাড়াও 9593708949। আবার বলছি 8116820713, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও 9593708949, এই নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। এছাড়াও তার আগে যদি কোনো সমস্যা থাকে আমাকে এখানে বলতে পারো। তো আজকের মতো চলি, খুব ভালো করে পরীক্ষা দেবে। সকলকে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, টাটা।